আপনি 1 2 3 বলেন। Assalamualaikum brothers and sisters and my dear students who are watching me. Thank you very much for being with me. This is Tipu Sultan once again, and I hope you all are fit and fine. So today I'm going to talk about an important topic that is called conditional sentence. So আজকে আমরা মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই জিনিসটা কি সেটা আমরা অবশ্যই পড়বো, জানবো, আর এই ক্লাসটি কাদের জন্য সেটাও আমরা জানবো। তবে তার আগে বলে দিচ্ছি, যারা এই রূপান্তরের পর্দায় আমাকে দেখছেন এবং রূপান্তরের দিকে হরিণ মতো তাকিয়ে আছেন, প্লিজ তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং প্লিজ সবসময় এইভাবে আমাদের সবাইকে ভালোবাসবেন, রূপান্তরকে ভালোবাসবেন, কেননা রূপান্তর আপনাদের জন্য অনেক পরিশ্রম করে চমৎকার বিষয়গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে এবং আপনাদের সবাই নিয়োজিত। সো আমি মনে করি যে রূপান্তর এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আপনাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করছে। সো এই প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন এবং সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো আজকে আমাদের ক্লাসটি আজকে আমাদের ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা ইংরেজিকে ভালোবাসে, নট ফর এক্সাম। যারা এক্সাম দেওয়ার জন্য ইংলিশকে ভালোবাসে, সেই ক্ষেত্রে আমি বলবো না, ইংরেজিকে ভালোবাসতে হবে লাইফের জন্য, নিজের জন্য, ঠিক আছে? সো আমার প্রত্যেকটি ক্লাস হবে বাস্তবমুখী। অনেকেই ইংরেজি কেন বুঝতে পারে না। যদি 1 লক্ষ স্টুডেন্ট হয় সারা বাংলাদেশে, যদি যদি 1 লক্ষ স্টুডেন্ট হয়, সেই ক্ষেত্রে 90,000 স্টুডেন্ট পড়তে চায় না। কেন চায় না? কারণ একটাই, সবাই এক্সাম এজন্য পড়তে হবে, এক্সাম এজন্য পড়তে হবে। যদি এই বিষয়টি এড়িয়ে গিয়ে যদি চিন্তা করতো না এই ইংলিশটা আমার লাইফের জন্য, লাইফ টাইম আমার কি করবে, কাজ করবে, তখন কিন্তু আর এই 90,000 স্টুডেন্ট এইভাবে ইংলিশকে অ্যাভয়েড করতো না। তাই আমি বলছি যে আমাদের ইংরেজি জানার জন্য, ইংরেজি শেখার জন্য আমাদের প্রথম যে মাইন্ড সেট করতে হবে সেটা হচ্ছে নট ফর এক্সাম। সেটা কি? লাইফের জন্য। আর যখন আপনি লাইফের জন্য, লাইফ টাইমের জন্য ইংরেজি শিখবেন এবং এটা দিয়ে আপনি অনেক দূর যাওয়ার চেষ্টা করবেন, অটোমেটিক্যালি আপনার এক্সাম ভালো হয়ে যাবে। সো আমি বোঝাতে পেরেছি যে আমার প্রত্যেকটা ক্লাস হবে বাস্তবমুখী। সো আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে বিসিএস কোয়েশ্চেন সলভিং ক্লাস, কন্ডিশনালস। তার মানে আমরা কি করব? গেট দ্য সলিউশন ইন 2 seconds। তার মানে আজকে ক্লাসটি হচ্ছে মাত্র 2 সেকেন্ডের জন্য। তার মানে কি 2 সেকেন্ড না, উত্তরটা দিব আমরা 2 সেকেন্ডে। আর এই ট্রিকটা আমি শিখাবো কিভাবে আপনারা 2 সেকেন্ডের মধ্যে একটি প্রশ্নের অ্যান্সার করতে পারেন, সেটা হোক বিসিএস, সেটা হোক অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, ঠিক আছে? যেহেতু আমরা জানি যে কন্ডিশনালস এমন একটি বিষয়, সবাই পারি, বাট পরীক্ষা শেষ হয়ে গেলে আর খবর থাকে না, কিন্তু জানে না কেন এটা করতে হয়। সো যেহেতু আমার প্রত্যেকটি ক্লাস সেম স্টাইল, কি, কেন, কিভাবে দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের ওই প্রোগ্রামে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটি বিষয় আপনি জানার আগে আপনাকে অবশ্যই তার সংজ্ঞাটা জানতে হবে এবং এটা কেন প্রয়োজন সেটা জানতে হবে। যদি আপনি প্রয়োজনীয়তা অনুভব না করেন বা প্রয়োজনটা কতটুকু যায়, সেই ক্ষেত্রে আপনি যদি এটা না ফিল করেন, সেই ক্ষেত্রে আপনি কোনো কিছুই করতে পারবেন না বা শিখতে পারবেন না, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক। সুতরাং যেহেতু আমরা ইংরেজি শিখছি, আমরা প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্ট, প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম আমরা কি করব, চমৎকারভাবে তার সংজ্ঞাটুকু জেনে নিব এবং সেটা কেন প্রয়োজন সেটা জানবো। সো জেনে নিচ্ছি আমাদের এখানে স্টেপ কি বলা আছে। স্টেপসে বলা আছে নাম্বার 1 স্টেপসে আছে হোয়াট। তার মানে আমরা জানবো কন্ডিশনালস কি। যেহেতু আমরা ক্লাসটি করছি বিসিএস এর জন্য এবং যে যারা পরীক্ষা দিবে, বিভিন্ন চাকরি পরীক্ষা, সরকারি এবং বেসরকারি, ঠিক তাদের জন্য, এবং যারা ইংলিশকে ভালোবাসে তাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা যদি না জানি সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো না। এবার কন্ডিশনালস জিনিসটা কি? কন্ডিশনালস হচ্ছে শর্ত। কিসের? কেন শর্ত? ইয়েস। আচ্ছা, আমরা জানি যে আমাদের পৃথিবীতে কাল 3টা, তাই না? কাল কয়টা? 3টা, পাস্ট,
প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এই তিনটা কাল কিন্তু আমাদের পৃথিবীতে বিদ্যমান। এই তিনটা কালের মাঝখানে আমরা কোন কালটা সব থেকে বেশি পাই বলতে পারেন? সব থেকে বেশি পাই কোনটা? ইয়েস, সব থেকে কম পাই ফিউচার। কারণ আমরা ফিউচার সম্পর্কে অবগত না, কখন কি হবে। আর প্রেজেন্ট যেটা বলি যে বর্তমান, তার মানে কি বর্তমান মাত্র পায় একদিন। কিভাবে? এই যে আজকে আমি এখন দাঁড়িয়ে আছি, এটা আমার বর্তমান। 1 ঘন্টা পর এটা আর বর্তমান থাকবে না, প্রেজেন্ট থাকবে না। তাহলে কি বুঝতে পারছি? একটা মানুষের জন্ম থেকে 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত সবটাই কি অতীত, তার মানে সবটাই কি পাস্ট। সুতরাং এই যে দেখতে পাচ্ছি কন্ডিশন, আমাদের সবটাই পাস্টে হয়ে থাকে। বুঝতে পেরেছি? তার মানে পৃথিবীতে অধিকাংশ বাক্য, অধিকাংশ সেন্টেন্সে হয় পাস্টে। যদি আপনি অতীতে কোনো কথা বলতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা বাক্য কি হবে? পাস্ট হবে। আর আমাদের এই কন্ডিশনের মাঝখানে যে শর্ত রয়েছে, এই শর্তের অধিকাংশই 100 থেকে 95% হচ্ছে পাস্টের। ঠিক আছে? তাহলে এটা কি কন্ডিশন? কি কন্ডিশন? মানে শর্ত। যেমন আমরা যখন বাংলায় কথা বলি, সেক্ষেত্রে কি বলি? যদি তুমি আসো আমি যাব, যদি তুমি আমাকে টাকাটা দাও আমি একটা গাড়ি কিনবো, আমি একটা বাড়ি কিনবো, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাতে কি রয়েছে? যদি কথাটি রয়েছে। পৃথিবীতে একটা ওয়ার্ডের মাধ্যমে গিভ এন্ড টেক করা হয়, তার মানে দেওয়া নেওয়া হয়। যেমন যদি তুমি চাও আমি আসবো, যদি তুমি বলো আমি চেষ্টা করব। তার মানে কি বুঝতে পারছি? যদি তুমি বলো আমি চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছি দুইটা অংশ, এই দুটো অংশ একটার উপর ডিপেন্ড করা হয়েছে, তার নাম হচ্ছে যদি। ঠিক আছে? এই যদি দিয়ে আমরা অনেক অনেক বাক্য বাস্তবিক লাইফে পেয়ে যাই। সুতরাং এই কন্ডিশন কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত, আর কন্ডিশনালস শর্তাবলী। ঠিক আছে? তার মানে শর্তমূলক কিছু একটা আমাদেরকে দেওয়া হবে, আমরা এটাকে কি করবো? পূরণ করবো। যদি এক্সামের কথা বলি, সেক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে। আমি আজকে রুলসে যাব না, আমি আপনাদেরকে ম্যাজিক দেখাবো কিভাবে 2 সেকেন্ডের মধ্যে আপনারা প্রত্যেকটা পরীক্ষায় অ্যান্সার করতে পারেন। সুতরাং আমরা শিখতে পেরেছি কন্ডিশন মানে কি? শর্ত। ঠিক আছে? আর এই শর্ত পৃথিবীতে 3টা। কয়টা? 3টা। আমরা ওই স্টেপে পড়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এবার আসি ওয়াই, মানে কেন। কেন আমরা কন্ডিশনাল করব, তাই না? কেন এই বাক্যটাকে বা এই অংশটাকে আমরা আঁকড়ে ধরবো? ইয়েস, মনে পড়ে গত ক্লাসে আমি বলেছিলাম যে ভয়েস হচ্ছে নট ফর এক্সাম, রাইট? পরীক্ষার জন্য না। যদি পরীক্ষার জন্য হয়, সেক্ষেত্রে আপনি পরীক্ষা দেওয়ার পরপরই ভুলে যাবেন। এটা বাস্তবিক লাইফে আপনি কোনো কি ব্যবহার পাবেন না, এবং আপনি সেই জায়গাতে আপনি দক্ষ হতে পারবেন না। কারণ পৃথিবীতে ভয়েস যেমন কি আপনার অ্যাক্টিভ প্যাসিভ দুইটাই বাক আমাদের লাইফের সাথে রিলেটেড, ঠিক সেই ক্ষেত্রে এই কন্ডিশন কিন্তু সেম অবস্থা। আপনি কথা বলতে যাবেন, আপনার কন্ডিশন লাগবে। এই তুই কি আসবি? আসলে আমি রেডি হব। বুঝতে পেরেছেন? আপনি আপনার ফ্রেন্ডকে বললেন তুই কি আসবি? আসলে আমি রেডি হব। তার মানেটা কি? এখানে একটা কি শর্ত লুকিয়ে আছে। সুতরাং বাস্তবে আমরা যা বলি, রিয়েল লাইফে যা বলি, সেটা হচ্ছে আমাদের কন্ডিশন। আর এই কন্ডিশন যখন আমাদের পরীক্ষা চলে আসে, এটাকে আমরা এক্সামের জন্য করে ফেলি। আমি কি বুঝতে পেরেছি? তার মানে আমাদের শুধু এক্সামের জন্য না, এই কন্ডিশন কিন্তু আমাদের রিয়েল লাইফে রিলেটেড। ঠিক আছে? যদি তুমি আসতে, আজকে পার্টিটা করতাম। যদি তুমি আমাকে টাকাটা দিয়ে থাকতে, আমি একটা বাড়ি কিনে থাকতাম। বুঝতে পেরেছি? তার মানে এই বাক্যগুলো, বাংলা বাক্যগুলো কিন্তু আমরা ইংরেজি করব, যাকে বলা হচ্ছে কি কন্ডিশন বা কন্ডিশনাল সেন্টেন্স। এখন কেন করব? কারণ হচ্ছে বাস্তবে আমরা যদি ইংরেজিতে ভালো করতে চাই এবং ইংরেজিতে অনেক দূর নিজেকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই পারতে হবে। আমরা কেন পারি না? আমাদের পৃথিবীতে অনেকগুলো মাধ্যম রয়েছে, ফেসবুক, ইউটিউব, অনেক হাজার হাজার ভিডিওস রয়েছে, তাই না? ইনফরমেশন রয়েছে। তারপর আমরা এই অংশতে কাঁচা। কেন কাঁচা? আমি অধিকাংশ স্টুডেন্ট কাছ থেকে শুনেছি যে স্যার আমি বাসায় করতে পারি, কিন্তু পরীক্ষা হলে করতে পারি না। আর স্যার পরীক্ষা হলে বুঝলেও আমি অ্যান্সারটা করতে পারি না, সময় চলে যায়। কেন? স্যার অনেকক্ষণ লাগে, আমি খুঁজে পাই না কোনো কিছু। সমস্যা একটাই, সেটা হচ্ছে কখনোই মন থেকে এই ইংরেজিটাকে ভালোবাসিনি এবং মন থেকে এটাকে করতে চায়নি, এবং যে তার যে মাইন্ডসেট ছিল যে আমাকে অবশ্যই বাস্তবের জন্য করতে হবে, যদি বাস্তবের জন্য করতো যে আমাকে রিয়েল লাইফে এটাকে কি সম্পৃক্ত করতে হবে, সেই ক্ষেত্রে এটা পারতো। ওই যে পরীক্ষা 1 মাস আগে পড়ছি, 1 মাস পরে ভুলে যাচ্ছি। ঠিক আছে? সুতরাং এটা আমাদের করতে হবে কি লাইফ টাইমের জন্য।
ঠিক আছে, লাইফ টাইমের জন্য করতে হবে। আচ্ছা, আমি এসএসসির সময় আমি আমার একজন টিচার কাছে পড়তাম, আমি আমার একটু গল্প বলি 1 মিনিটে। সেটা হচ্ছে আমি অ্যাকাউন্টিং বুঝতাম না, কেমন মুখস্থ করতাম, টিচার আমাকে যেভাবে করতো সেভাবে করতাম, রিয়েল লাইফের সেন্স বা মজা পাচ্ছিলাম না। আর তখনই আমি আমার একজন প্রিয় মানুষের সন্ধান পাই, আমার প্রিয় শিক্ষক, যাকে আমি আমার রিয়েল লাইফে হিরো বলি। তিনি হচ্ছেন আমার আব্দুল গাফফার স্যার, আমাদের গ্রামের। সুতরাং এই স্যার আমাকে শিখিয়েছেন যে একটা পড়া কিভাবে বাস্তবমুখী হয়, বাস্তবের সাথে মিলে যায়, এবং বাস্তব দিয়ে চিন্তা করলে কিন্তু আপনার একটা বিষয় কি চমৎকার ভাবে ক্লিয়ার হয়ে যায়, আপনি অনুধাবন করতে পারবেন। ইয়েস, এটাই এত মজা, এত ইন্টারেস্টিং। ঠিক আছে, সুতরাং এই বিষয়টাকে, কন্ডিশনাল সেন্টেন্সকে বা কন্ডিশনালসকে আমরা কিন্তু আর পরীক্ষার মধ্যে রাখবো না, যদিও আমি এখন সলভ করবো পরীক্ষার প্রশ্ন, বাট আমি কি বলছি, রিয়েল লাইফের জন্য এটা করতে হবে। ঠিক আছে, তারপর আমাদের থার্ড স্টেপ হচ্ছে হাউ, কিভাবে। ইয়েস, আমরা সবাই মোটামুটি রুলসগুলো জানি যে এই রাইট, কিন্তু আমি আজকে রুলসের বাহিরে চলে যাব। আজকে ইংলিশ ক্লাসে আপনাদেরকে ম্যাথ করাবো, বিষয়টা ফানি। ইয়েস, সেটা আজকে করবো। ঠিক আছে, সুতরাং আপনাদের বোঝানোর জন্য আমি আজকে কিছু জিনিস করব যেগুলো হচ্ছে একটু ম্যাথ টাইপের। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, একটুখানি জেনে নিই যে আমরা যে পার্টি করছি তার কোন কোন রূপ বা এটা কোন ধরনের হতে পারে। সুতরাং লক্ষ্য করুন, কন্ডিশনাল সেন্টেন্স, শর্তমূলক বাক্য বা শর্তের কি উপর ভিত্তি করে যে বাক্যগুলো তাকে কি বলা হয়, শর্তমূলক বাক্য বলা হয়। এবার লক্ষ্য করুন, সম্ভাব্যতার উপর ভিত্তি করে 3 প্রকার। কয় প্রকার? মানে পসিবিলিটি, সম্ভাবনা, রাইট? সম্ভাব্যতা বা সম্ভাবনার উপরে আমাদের এই কন্ডিশনাল কয় প্রকার? 3 প্রকার। প্রথমটাকে বলা হচ্ছে প্রবেবল অর ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে সম্ভাবনা বা সম্ভাব্য। আর এটা আরেকটা নাম হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, তারপর হচ্ছে ইমপ্রবেবল অর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে এটা কি, এটা ছিল প্রবেবল, রাইট, মানে কি সম্ভাবনা আছে, ইমপ্রবেবল সম্ভাবনা নেই, রাইট। আর এটাকে বলা হয় কি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আর এখানে কি আছে, ইম্পসিবল অর থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে কি অসম্ভব। আপনি শর্ত যাই দিবেন না কেন সেটা কি সারা জীবন অসম্ভব থাকবে। ঠিক আছে, তার মানে এটা ধরাছোঁয়ার বাইরে থাকবে। সুতরাং আমরা কি শিখতে পারলাম, আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্স মূলত সম্ভাব্যতা বা সম্ভাবনার উপর 3 ভাগে ভাগ করা হয়েছে। যার প্রথমটা হচ্ছে প্রবেবল অর ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, আর দ্বিতীয়টা হচ্ছে ইমপ্রবেবল অর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড হচ্ছে ইম্পসিবল মানে অসম্ভব, যা শর্ত হলেও সম্ভব হবে না পূরণ করার, সেক্ষেত্রে এটা কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, এইবার এই বিষয়টাকে যদি আমি রুলসের মধ্যে না নিয়ে যদি আমি ত্রিভুজ আকারে বুঝিয়ে দিই কেমন হবে? আশা করি ভালো হবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের সূত্রে, 3 নম্বর সূত্রে, হাউ মানে কিভাবে। আমরা একটু বেঁকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আই এম সরি, গলাটা বসে গিয়েছে। আচ্ছা, যেহেতু আমরা করছি কি কন্ডিশনালস, আর এখন জানতে হবে এই বাক্যগুলো আসলে কিভাবে শুরু হয়। প্রথমত আমরা যদি ফার্স্টে যাই, ফার্স্ট কন্ডিশন, সেন্টেন্স। সবাই আমাকে বলবে স্যার এটা তো একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এই সেই, রাইট? আমি এগুলোতে কিচ্ছুতে যাব না। একটু খেয়াল করুন, এখানে ফার্স্ট কন্ডিশনাল আমি কিভাবে শর্টকাট ওয়েতে চিনবো, এবং এই সূত্র আমরা প্রত্যেকটা সময় ইউজ করব। ক্লিয়ার? এবার দেখুন, কন্ডিশন যদি থাকে আপনি কিভাবে শর্তটা বুঝবেন? শর্তটা একটা ওয়ার্ড দ্বারা শুরু হয়, যার নাম হচ্ছে ইফ। কি বললাম? ইফ হচ্ছে আমাদের শর্ত, ইফ হচ্ছে কি আমাদের শর্ত, যার অর্থ কি যদি। তার মানে এই একটা ওয়ার্ড দিয়ে সারা পৃথিবীতে যত শর্ত কি প্রদান করা হয়, এই একটা ওয়ার্ড দিয়ে, এই একটা ওয়ার্ড দিয়ে
অতীতকে বোঝানো হয়, শর্ত দেওয়া হয়, বর্তমানে শর্ত দেওয়া হয়, ভবিষ্যতে শর্ত দেওয়া হয়। তার মানে পৃথিবীতে গিভ এন্ড টেক যদি কিছু থাকে, যদি তুমি আমাকে কলমটা দাও, আমি তোমাকে খাতাটা দিব। তার মানে কি, যদি, এই যদি কথাটি হচ্ছে ইফ। আমি কি বুঝতে পেরেছি? তার মানে এটাই হচ্ছে আমাদের রিয়েল ওয়েপন, মানে আমাদের অস্ত্র, আমাদের এই এক্সামে, আমাদের বিসিএস এক্সামে অথবা অন্যান্য এক্সামে এই প্রশ্নগুলো সমাধান করার হাতিয়ারকে ইফ। ক্লিয়ার? যদি কোনো বাক্যে দেখতে পাই আমরা ইফ, দিস ইজ কন্ডিশন। ঠিক আছে, দিস ইজ কি কন্ডিশন। তার মানে এটা হচ্ছে আমাদের শর্ত। এবার এই শর্তটা যেহেতু আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স মিন করছি, সুতরাং এই শর্ত, এই যে দেখতে পাচ্ছেন ইফ, ইফটা হচ্ছে আমাদের কি ওয়েপন, মানে হাতিয়ার। ওয়েপন মানে কি হাতিয়ার। আর এটার আছে দুইটা সেনাপতি। কথা বুঝতে পেরেছেন? একটা সেনাপতির নাম হচ্ছে V1, ক্লিয়ার? আরেকটা সেনাপতির নাম হচ্ছে উইল অথবা ক্যান প্লাস V1। আমি কি বুঝতে পেরেছি? তার মানে আমরা এখন আর ওই সাবজেক্টের দিকে তাকাবো না। আমি মনে হয় গত ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে ভয়েস চিনতে হয়। তার মানে আমাদের ভয়েসে যেমন সাবজেক্ট দরকার ছিল না, অবজেক্ট দরকার ছিল না, আমরা একটা ভার্বের সাহায্যে ভয়েস চিনতে পেরেছিলাম, রাইট? ঠিক এই ক্ষেত্রেও আমরা ইফ যুক্ত বাক্যে সাবজেক্ট দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ হচ্ছে আমাদের দরকার কি, আমাদের হাতিয়ার। ইফ হচ্ছে কি আমাদের হাতিয়ার। এবার এটা সেনাপতি কয়জন? দুইজন। যখন কোনো ইফযুক্ত বাক্যে আমরা প্রথম অংশে বা প্রথম সেনাপতিকে পেয়ে যাব V1, মানে কি মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ঠিক সেই ক্ষেত্রে এটা হবে আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এবার অপর পাঁচটা আমাদের কি করতে হবে? সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? একদম টাটকা মুখস্থ করে ফেলেন যে প্রথম অংশ V1 হলে পরের অংশে অবশ্যই অবশ্যই আমরা কি পাবো? হয়তোবা পাবো উইল, হয়তোবা পাবো ক্যান। এই দুইটা পেতে পারি অথবা পেতে পারি মে। ঠিক আছে, তাহলে উইল ক্যান মে প্লাস V1। সরি, তাহলে কি পাচ্ছি এখানে? যদি কোনো বাক্যে আমরা পেয়ে যাই ইফ, সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট করে বলে ফেললাম কন্ডিশন, মানে কি শর্ত। এবার কোন শর্ত? ইয়েস, যখন ইফ যুক্ত কোনো অংশের প্রথম অংশে V1 পাবেন, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা পাবেন, সেক্ষেত্রে এটা হবে কি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমাদেরকে অ্যান্সার করতে হবে, তাই না? সেক্ষেত্রে আমাদের পরবর্তী অংশে বা এই ইফের সেনাপতি আরেকজন কে আছে? উইল প্লাস V1, ক্যান প্লাস V1, মে প্লাস V1। আমি কি বুঝতে পেরেছি? এবার একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। যদি আমি বলি if you give me the money, বাক্য কিন্তু শেষ হয় না আমার, ঠিক আছে? I will buy a car. আচ্ছা বলুন তো, আমরা এখানে বাক্য পেয়েছি, তাই না? ইফ ইউ গিভ মি দ্য মানি, যদি তুমি আমাকে টাকাটা দাও, আই উইল বাই আ কার, আমি একটা গাড়ি কিনবো, তাই না? অথবা এইখানে আমরা আরেকটা ওয়ার্ড আনতে পারি, সেটা হচ্ছে আই ক্যান বাই আ কার, তাই না? অথবা আমরা আনতে পারি আই মে বাই আ কার। আমি বুঝতে পেরেছি? এবার একটু খেয়াল করুন তো আমাদের সূত্রটা কোন জায়গায়। আমি বলেছিলাম যে যখন আমরা ইফ পাবো কোনো বাক্যে, সেটা আমাদের কি কন্ডিশন। কি কন্ডিশন? কখন? যখন আমরা ইফ পাবো। এবার ইফের অংশ কিন্তু তিনটা, রাইট? ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। এখন কখন বুঝবো ফার্স্ট, কখন বুঝবো সেকেন্ড, এন্ড কখন বুঝবো আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স? দেখতে পাচ্ছি কে আছে এখানে? ইফ, ইয়েস, দিস ইজ কন্ডিশন। এটা হচ্ছে শর্ত। এবার এই শর্তটা কোন অংশে আছে? প্রথমে, দ্বিতীয় না তৃতীয়তে? সো খেয়াল করুন আমাদের সূত্র কি বলা ছিল, আমরা যে একটু আগে করেছিলাম সেটা আমি আবার লিখছি, লেখাটা
চলে গিয়েছে। If you give me the money, I will buy a car. ঠিক আছে, এখন আমরা জাস্ট এখানে কি করতে পারি, ক্যান, এখানে কি করতে পারি, মে, এই তিনটা ইউজ করতে পারি। এবার খেয়াল করুন তো আমাদের সূত্র কোনটা, সূত্র হচ্ছে আমাদের ইফ, এটা হচ্ছে আমাদের হাতিয়ার, ওয়েপন। সো ইফ যুক্ত কোনো বাক্য দেখলে এটা আমাদের কি কন্ডিশন। এবার কোন কন্ডিশন, ইয়েস, আমরা চলে যাব আমাদের ভার্বের দিকে। মনে রাখতে হবে প্রত্যেকটা বাক্যকে আপনি ভার্বের মাধ্যমে চিনতে পারবেন, ঠিক আছে। আমার সাবজেক্ট দরকার নেই, অন্য কোনো অংশ আমাদের দরকার নেই, আমাদের প্রথম লাগবে কাকে, ভার্বকে, একটা বাক্য চেনার জন্য। সুতরাং ভার্বকে গিভ, কোন অংশ আছে এটা, ইয়েস, সেটা আছে V1 এ। সুতরাং V1 আছে বিধায় বুঝতে পেরেছি এটা ফার্স্ট কন্ডিশন, ক্লিয়ার। এবার যদি আমি এটাকে ডাইভার্ট করতে চাই, পুরো অংশটাকে, আমি দেখতে পাচ্ছি কে আছে এখানে, উইল, কে আছে, ক্যান, কে আছে, মে, সবগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। তারপর কে আছে, V1। এবার খেয়াল করুন তো আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্র ছিল আমাদের হাতে কে থাকবে ইফ, রাইট। যখন কোনো বাক্যে ইফ পাবো সেটা কি হবে আমাদের কন্ডিশন। এবার এই কন্ডিশনকে আমরা কিভাবে চিনবো, দুই পাশে সেনাপতি দুইজন, রাইট। এক পাশে সেনাপতিকে গিভ V1, যেটা আমরা একটু আগে দেখেছিলাম, আরেক পাশে সেনাপতিকে উইল প্লাস V1 অথবা ক্যান প্লাস V1 অথবা মে প্লাস V1। তিনটা বাক্যই কিন্তু সঠিক হবে, তিনটা ভার্বে যে কোনো একটা বসালেই বাক্যটা সঠিক হয়ে যাবে। তবে যে কাজটা করতে হবে, যখন কোনো বাক্যে দেখতে পাবেন যে উইল অথবা মে দুইটাই একসাথে আছে, আপনার পার্সেন্টেজ মানে যদি আমরা বলি শতকরায়, যে এই যে উইলটা এগিয়ে থাকবে, ঠিক আছে, 100 তে এটা 100। যদি আপনি অপশন পান উইল প্লাস ক্যান, তাহলে ক্যানটাকে বাদ দিয়ে কি করবেন, উইলটাকে নেবেন, ঠিক আছে। কেননা এটা কি এই রুলের জন্য প্রযোজ্য, ঠিক আছে। সব থেকে বেশি প্রাধান্য পায় কে, উইল। তারপর যদি উইল না থাকে বাক্যে, সেক্ষেত্রে আমরা কি করব, ক্যানটাকে ইউজ করতে পারবো। আই ক্যান বাই আ কার, আমি একটা গাড়ি কিনতে পারি। যদি এই দুইটার একটাও না থাকে তখন কি করবেন, ইয়েস, আই মে বাই আ কার, আমি একটা হয়তো বা গাড়ি কিনতে পারি, ঠিক আছে। সুতরাং আমরা কি শিখতে পারলাম, ফার্স্ট কন্ডিশন কিভাবে হবে, ইফ যুক্ত কি প্রথম অংশে কি থাকবে, V1, পরটা কি থাকবে, উইল প্লাস V1, ক্যান প্লাস V1, মে প্লাস V1, ঠিক আছে। তারপর আমরা চলে যাব পরবর্তী অংশে। যেহেতু আমরা ফার্স্ট করেছি, আমরা দেখে নিব সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড, ঠিক আছে। শর্টকাট লিখে ফেললাম। আমাদের হাতিয়ার কি, ইফ, রাইট। ইফ অর্থ কি, যদি, এই হচ্ছে আমাদের হাতিয়ার। এখন যেহেতু আমরা ফার্স্টে শিখেছিলাম তার দুইটা সেনাপতি আছে, ঠিক সেকেন্ডও তার দুইটা সেনাপতি আছে। সেনাপতিকে, ইয়েস, এই অংশে আপনি পেয়ে যাবেন V2, রাইট। আর এই অংশে পেয়ে যাবেন আপনি would প্লাস V1, যাকে আমরা V0 বলতে পারি, সমস্যা নেই। তারপর আমরা পেয়ে যেতে পারি could প্লাস V1, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটা ইউজ করবেন। ইয়েস, যদি দুইটা থাকে তার আগে কি করবেন, সবার আগে উডকে নেবেন। কেন, কারণ এই রুলের জন্য উডটাই সব থেকে পারফেক্ট, পার্সেন্টেজে এগিয়ে আছে। 100-এ 100, এটা হচ্ছে 100-এ 90%। এবার প্রশ্ন হচ্ছে আমরা শিখে ফেলি, ইফ যুক্ত কোনো বাক্যে যদি আমরা V2 পাই, মানে মূল ভার্বের পাস্ট ফর্মটি পেয়ে যাই, সেক্ষেত্রে এটা হবে কি সেকেন্ড কন্ডিশন। ইফ যুক্ত প্রথম অংশ যদি আমরা কি V1 পাই, সেক্ষেত্রে এটা হবে কি ফার্স্ট কন্ডিশন। আর ইফ যুক্ত প্রথম অংশ যদি V2 পাই, সেক্ষেত্রে এটা হবে কি সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে। এবং পরবর্তী অংশ কি থাকবে, ওড প্লাস V1, কুড প্লাস V1। তাহলে আমরা কি খুঁজবো বাক্যের মাঝখানে, সাবজেক্ট, অনেক কিছু একদমই না। যেহেতু আমাদেরকে পরীক্ষায় শর্টকাটে অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে আমরা জাস্ট দুইটা জায়গায় চোখ বোলাবো, শুধু ভার্ব। কোথায়, শুধু ভার্ব, প্রথম অংশে ভার্বের দিকে, পরের অংশ ভার্বের দিকে, ঠিক আছে। এবার আমি বলছি, যদি আমরা কোনো বাক্যে পেয়ে যাই ইফ, তখন বুঝতে পারলাম এটা কন্ডিশন, মানে শর্তমূলক বাক্য। এবার কোন শর্ত কিভাবে চিনবো, ইয়েস, কে আছে এখানে,
যদি প্রথম অংশে থাকে V2 সেক্ষেত্রে কি সেকেন্ড কন্ডিশন, দ্যাটস ইট। এবার রুলটা কি, ইয়েস V2 যদি প্রথমে থাকে পরে কি থাকবে would প্লাস V1, could প্লাস V1, আরেকটা থাকতে পারে might প্লাস V1, ঠিক আছে। তবে সব থেকে বেশি এই দুইটাই থাকতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখতে পেরেছি, ইফ যুক্ত প্রথম অংশে বা প্রথম সেনাপতি যদি হয় V1 সেক্ষেত্রে এটা কি ফার্স্ট কন্ডিশন, যদি V2 থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো এটাকে সেকেন্ড কন্ডিশন। আমরা কি বুঝতে পেরেছি? একটা এক্সাম্পল আমরা দেখে নিই। If you gave me the money I would buy a car, তাই না? খেয়াল করুন তো, আমরা কি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ইফ ইউ গেভ মি দ্য মানি, যদি তুমি আমাকে টাকাটা দিতে, আগে কি বলেছিলাম, ইফ ইউ গিভ মি দ্য মানি, যদি তুমি আমাকে টাকাটা দাও, আই উইল বাই আ কার, আমি একটা গাড়ি কিনবো, ফার্স্ট কন্ডিশন। এবার কি পাচ্ছি, ইফ ইউ গেভ মি দ্য মানি, যদি তুমি টাকাটা দিতে, I would buy a car, আমি একটা গাড়ি কিনতাম। বুঝতে পেরেছেন শর্তটা কোথায়, অতীতের শর্ত, ঠিক আছে। তার মানে এখানে কাকে পাচ্ছি, আমাদের মূল ফোকাস কোথায় একটু খেয়াল করতে হবে, এটা হচ্ছে আমাদের ম্যাজিক, ঠিক আছে। ইফ যুক্ত প্রথম অংশে দেখবো কে আছে, দ্যাটস ইট। আর আমরা কিন্তু সাবজেক্টের দিকে তাকাবো না, এক্সট্রা পোর্শনের দিকে তাকাবো না, জাস্ট কোথায় তাকাবো, আমাদের চোখ থাকবো কোথায়, ভার্বের দিকে, ঠিক আছে। তাহলে কাকে পাচ্ছি, ভার্ব। প্রথমত দেখতে হবে বাক্যটা কোন ফর্মে আছে, ইফ, ইয়েস স্যার, প্রথমতই আছে কে, ইফ, দিস ইজ কল্ড কন্ডিশন, রাইট। দেখ কি বলা হয়, কন্ডিশন বলা হয়, শর্ত বলা হয় যদি। তার মানে এখানে আর আমার সাবজেক্ট কে আছে, ইউ, পরবর্তীতে কে আছে, দরকার নেই, জাস্ট কি দেখবো আমরা, ভার্বের দিকে তাকাবো, কে আছে এখানে, গেভ। বলুন তো এটা কি, কোন ফর্মে আছে, এটা মূল ভার্বের পাস্ট ফর্মে আছে, দ্যাট মিনস V2। তাহলে আমরা কি শিখতে পারলাম, এই বাক্যটা কিসে আছে, কোন কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে। তার মানে আমরা এখন পেয়ে গেলাম সেকেন্ড কন্ডিশন। ঠিক এই সেকেন্ড কন্ডিশন 2 থাকার কারণে, V2 থাকার কারণে আমরা কি পাচ্ছি, পরবর্তী অংশ কি হয়ে যাবে, কি বলা হয়েছিল, V2, আর এদিকে কি থাকবে, would প্লাস V1, could প্লাস V1, might প্লাস V1। তাহলে আমাদের আর সাবজেক্টের দিকে তাকাতে হবে না, আমাদের দেখতে ভার্ব কে আছে, ইয়েস ভার্ব কে আছে, would, স্যার would আছে। আরেকটা দেখি ডিমান্ড ঠিকঠাক আছে কিনা, কে আছে, ভাই, ইয়েস স্যার, এখানে তো দেখতে পাচ্ছি would প্লাস V1 আছে, ইয়েস, দিস ইজ সেকেন্ড কন্ডিশন। বুঝতে পেরেছি? তার মানে যখন কোনো বাক্যে আমরা দেখতে পাবো ইফ যুক্ত প্রথম অংশে V1 আছে, ফার্স্ট কন্ডিশন, আর যদি দেখতে পাই ইফ যুক্ত প্রথম অংশে কি আছে, সেকেন্ড কন্ডিশন, সরি সেকেন্ড ভার্বের ভার্ব 2, সেক্ষেত্রে আমরা কি বুঝবো, এটা সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, ইফ ইউ গেভ মি দ্য মানি, যদি তুমি আমাকে টাকাটা দিতে, আই উড বাই আ কার, আই উড বাই আ বিল্ডিং, আমি একটা বিল্ডিং কিনতাম, আই উড বাই আ মোটর বাইক, আমি একটা মোটর বাইক কিনতাম, ঠিক আছে। সুতরাং আমরা এইভাবে বাক্যগুলোকে কি করব, চিনে ফেলবো। আচ্ছা, এবার যেহেতু আমরা ফার্স্ট এবং সেকেন্ড চিনে ফেলেছি, আমরা এখন কি করব, থার্ড কন্ডিশনে চলে যাব। এবং সব থেকে পরীক্ষায় যদি খুব বেশি আসে, যাকে নিয়ে আজকে আমি খুব বেশি আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। কেননা প্রত্যেকটি পরীক্ষায় আমাদের থার্ড কন্ডিশনাল চলে আসে, VCS অন্যান্য পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা দেখতে পাই থার্ড কন্ডিশনকে। সুতরাং প্লিজ নজর রাখতে হবে আমার এই অংশে সব থেকে বেশি, যেহেতু আমাদের থার্ড, দ্যাট মিনস থার্ড কন্ডিশন। এবার আমরা আমাদের সূত্রটা কি হবে, প্রত্যেক বাক্যে কি থাকবে, ইফ থাকবে, আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে ইফের সদ্বায়, কি বললাম, ইফের স্টেপ ব্রাদার, যার মানে হচ্ছে হ্যাড। বুঝতে পেরেছেন? তার মানে ইফ মানে যদি মাঝে মধ্যে বাকি ইফের বদলে বলো না ভারপ্রাপ্ত, আমরা বলি না যে প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তার মানে প্রধান শিক্ষকের অবর্তমানে কে কাজ করে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাইট। ঠিক সেই ক্ষেত্রে যদি কোনো বাক্যে দেখতে পাই ইফ নেই, তখন কে কাজ করবে, ইফের হয়ে হ্যাড, ঠিক আছে। তখন এই হ্যাডের অর্থ যদি হয়ে যায়,
ক্লিয়ার? দেখি আমাদের এই থার্ড কন্ডিশনে কি কি আছে। তার মানে এই থার্ড কন্ডিশনের প্রথম শর্তটা হচ্ছে কি ইফ হচ্ছে আমাদের ওয়েপন, দ্যাট মিন্স হাতিয়ার, যাকে আমি দেখেই বুঝতে পারবো ইয়েস এটা কন্ডিশনাল সেন্টেন্স, অন্য কোনো রুলে আমি যাব না। ঠিক আছে, তাহলে আমি দেখতে পেলাম কি আছে, ইফ ইয়েস কন্ডিশনাল সেন্টেন্স। এবার কোন কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে বুঝবো? এটারও দুইটা কি সেনাপতি আছে, সোলজার আছে। আমরা দেখে নিই কে আছে। লক্ষ্য করুন, যদি কোনো ইফ যুক্ত বাক্যে আমরা দেখতে পাই হ্যাড প্লাস V3, খেয়াল করতে হবে কিন্তু ইফ যুক্ত বাক্যে কি দেখতে পাই, প্রথম অংশে হ্যাড প্লাস V3। আমি কিন্তু আগের মতো বলছি না সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ইফ প্লাস এইগুলো কিচ্ছু বলছি না, জাস্ট চোখ থাকবে কোথায়, ইফের দিকে। আবার ইফটাকে চিনে এটা কন্ডিশন, রাইট? সেক্ষেত্রে আমরা কি করব, কোন কন্ডিশন, প্রথম অংশ দেখবে ভার্ব, পর অংশ দেখবে ভার্ব, দ্যাটস ইট, আমাদের অ্যান্সার হয়ে যাবে। সুতরাং কি পাচ্ছি এখানে, হ্যাড প্লাস V3 প্রথম অংশে থাকবে, তারপর দ্বিতীয় অংশে থাকবে would have plus V3, could have plus V3, MIGST might have plus V3। খেয়াল করুন তো এখানে কি আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশে ইফযুক্ত বাক্যে কি থাকতে পারে, তিন ধরনের কন্ডিশন থাকতে পারে। এখন যদি কোনো বাক্যে যদি ইফ দেখতে পাই, সেক্ষেত্রে যদি দেখতে পাই প্রথম অংশে বা তার সেনাপতি, প্রথম সেনাপতি কি আছে, হ্যাড প্লাস V3, তখনই বুঝবো এটা কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, সুতরাং কি পাচ্ছে এখানে, ইফ যুক্ত হ্যাড প্লাস V3 থাকলে শেষ, এটা আমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখন পরবর্তী অংশটাকে ফিল আপ করার জন্য আমাদের ট্রাই করতে হবে। এবার যদি কোনো বাক্যে দেখতে পাই হ্যাড প্লাস V3 আছে, কি আছে, হ্যাড প্লাস V3 আছে, কোনো কথা নেই, পরবর্তী অংশে আমরা হন্যে হয়ে খুঁজবো, কি খুঁজবো, ইয়াস কোন বাক্য, ওই বাক্যে উড হ্যাভ প্লাস V3 আছে কিনা, কুড হ্যাভ প্লাস V3 আছে কিনা, মাইট হ্যাভ প্লাস V3 আছে কিনা, কেননা তার ডিমান্ড হচ্ছে এটা। ক্লিয়ার? তার মানে এই বাক্যটা আসলে কি মিন করে, আমরা মাঝে মধ্যে দেখেন, আমি তিনটা বাক্য বলবো। হ্যাঁ, যদি তুমি আমাকে টাকাটা দাও আমি একটা বাড়ি কিনবো, যদি তুমি আমাকে টাকাটা দিতে আমি একটি বাড়ি কিনতাম, যদি তুমি আমাকে টাকাটা দিয়ে থাকতে আমি বাড়িটা কিনে থাকতাম। তার মানে তিনটা বাক্য কি একরকম? একদমই না, তিনটা বাক্য তিন ফরম্যাটের, তিন রকম। সুতরাং প্রথমটা বলেছি যদি তুমি আমাকে টাকাটা দাও, এই যে দাও এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, যদি তুমি আমাকে টাকাটা দিতে আমি বাড়িটা কিনতাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন, আর যদি তুমি আমাকে টাকাটা দিয়ে থাকতে আমি বাড়িটা কিনে থাকতাম, এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, যা হচ্ছে অসম্ভব। প্রথমটা হচ্ছে কি সম্ভাবনা আছে, দ্বিতীয়টা সম্ভাবনা একদমই কম, আর তৃতীয়টা মানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে একদমই ইম্পসিবল, মানে সম্ভাবনা নেই। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, এই থার্ড কন্ডিশন আমাদের পরীক্ষায় সব থেকে বেশি চলে আসে। আর আজকের ক্লাসে আমি বলেছিলাম যে গেট দ্য সলিউশন ইন 2 সেকেন্ডস, তার মানে কি 2 সেকেন্ডে আপনাদেরকে উত্তরটা আমি সমাধান করে দিব। ঠিক আছে, কিভাবে আপনি উত্তর দিতে পারবেন, হোক VCS হোক এটা আপনার বিভিন্ন ব্যাংক জব অথবা অন্য কোনো সেক্টরে, যে কোনো সেক্টরে জাস্ট 2টা সেকেন্ড লাগবে। ঠিক আছে, সুতরাং যেহেতু আমি আপনাদের বলেছি যে আমাদের হাতিয়ারটাকে ইফের পরে আমরা তাকাবো কোথায়, আমাদের দুইটা অংশে ভার্ব, প্রথম অংশে ভার্ব কেমন, দ্বিতীয় অংশের ভার্বটা কি হন্য হয়ে খুঁজবো। ক্লিয়ার? সুতরাং কি দেখতে পাচ্ছি এখানে, প্রথম অংশে কে আছে, হ্যাড প্লাস V3, ইয়েস দিস ইজ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, and এরপর কি করব, would have plus V3, could have plus V3, might have plus V3, এই তিনটার যে কোনো একটা পেয়ে যাও, yes this is my answer। আমি বুঝতে পেরেছি? আচ্ছা, আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবো যদি আমরা এক্সাম্পলে চলে যাই। যা বলুন তো, এই যে আমরা কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আমরা বাস্তবে বলে থাকি। স্যার যদি আজকে আপনি ক্লাসটা নেন আমরা ক্লাসটা করব, তার মানে কি,
ইয়েস এটাই শর্তমূলক বাক্য। বুঝতে পেরেছি? বাট আমরা কিন্তু ওইভাবে ফিল করি না, শুধু পরীক্ষার জন্য ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। হ্যাঁ, এটা ইফ আছে প্লাস সাবজেক্ট আছে প্লাস V1 আছে প্লাস পরবর্তী অংশে এই এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? কেননা আপনাদেরকে শর্ট টার্মে অ্যান্সার করতেই হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি এই ফর্মুলা কি অ্যাপ্লাই করবেন। তার মানে কি বলছি, আমি আবারও রিপিট করছি। প্রথম অংশে ইফ থাকলে এটা কন্ডিশন, শর্ত, ইয়েস স্যার শর্ত, কন্ডিশন। এখন আমার কি করতে হবে, তিনটা নির্ণয় করতে হবে। স্যার ইফ এর প্রথম অংশে কি আছে, V1, দ্যাটস ইট, এটা আমার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এরপর আমি আমার রুলটা কাজ করাবো, উইল অথবা ক্যান অথবা মে প্লাস V1, দ্যাটস ইট। তারপর সেকেন্ড কন্ডিশন কি থাকবে, ইফ যুক্ত কি প্রথম অংশে কি থাকবে, V2, মানে ভার্বের পাস্ট ফর্ম। এটা দেখলে বুঝতে পারবে এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমাকে সাবজেক্ট খুঁজতে হবে না, অতিরিক্ত অংশ খুঁজতে হবে না, জাস্ট কোথায় আমি তাকাবো, কোথায় ফোকাস করব, ভার্বের দিকে। ঠিক আছে? আর যেহেতু আপনারা মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছেন, সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এখন আর ওই স্ট্রাকচার শেখানোর সময় নেই, এখন আমাদের কি করার সময়, ইয়েস শর্টকাটে অল্প সময় কিভাবে চমৎকার অ্যান্সারটা করা যায়। কেননা আমরা কিন্তু BCS এর সময় খুব বেশি পাই না। ভাবতে ভাবতে স্যার স্ট্রাকচারটা, ভাবতে ভাবতে সময় শেষ, তখন কি করবেন, স্যার জানেন না স্যার শেষ, একটু জন্য অ্যান্সারটা করতে পারলাম না, এই মাথা চুলকানো আর কি করা যাবে না। ঠিক আছে? সুতরাং যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদেরকে শর্ট টাইমে অ্যান্সারটা করতে হবে। আমি কি বুঝতে পেরেছি আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্স কি, কেন, কিভাবে করতে হয়? এটা খুবই প্রয়োজনীয় একটা পার্ট এবং এটা আমাদের সারা জীবন কাজে লাগবে। সো আমরা এখন চলে যাব আমাদের মূল আলোচনায়। মূল আলোচনা কোনটা? আজকে আমরা BCS এর কতগুলো প্রশ্ন সমাধান করব এবং আপনাদেরকে প্রমাণ করে দিব যে 2 সেকেন্ডে অ্যান্সার করা যায়। সো প্লিজ লক্ষ্য রাখেন। আচ্ছা, প্রথমেই চলে আসি আমাদের 1 নম্বর প্রশ্নে। আর এই প্রশ্নটা এসেছে 10ম BCS এ। একটু খেয়াল করবেন প্লিজ, আমাদের 10ম BCS এ এই প্রশ্নটা এসেছে, সুতরাং অবশ্যই বুঝতে পেরেছেন এটা গুরুত্বপূর্ণ। এবার দেখি তো এটা কোন বাক্য আমাদের কি করতে বলছে। আরেকটা কথা বলে রাখি, আমরা এক ঢিলে 3 পাখি মারছি। কয় পাখি মারছি? 3 পাখি মারছি। কেননা আমরা জানি যে আমাদের গ্রামাটিক্যাল রুলসে বা গ্রামাটিক্যাল পার্টে রয়েছে রাইট ফর্মস অফ ভার্বস, রাইট, ভার্বের সঠিক ব্যবহার। তারপর আরেকটা আছে কমপ্লিটিং সেন্টেন্স, মানে বাক্য সম্পূর্ণকরণ। আরেকটা আছে কন্ডিশনালস। তার মানে এই কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু 3 ব্রাঞ্চে কি তার পদার্পণ রয়েছে। কি কিতে রয়েছে? একটা রয়েছে কিসে, রাইট ফর্মস অফ ভার্বসে, আরেকটা রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সে, আরেকটা রয়েছে নিজস্ব তার জায়গাতে, মানে কন্ডিশনাল, মানে শর্তমূলক বাক্যে। সুতরাং এই রুলস গুলো কিন্তু বা এই অংশটা বা এই ক্লাসটা কিন্তু চমৎকার ভাবে গুরুত্বপূর্ণ। আমরা যখন রাইট ফর্মস অফ ভার্বস করবো সেক্ষেত্রে কিন্তু এগুলো পাবো, যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স পাবো বা করবো সেক্ষেত্রে কিন্তু এগুলো পাবো। ঠিক আছে? সুতরাং একসাথে আমরা 3টা জিনিস করছি। দেখি আমাদের প্রথম অংশে কি বলা হয়েছে। আমাদের ফার্স্ট যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তার মানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, তার মানে কি করো, কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক যে বিকল্পটা রয়েছে সেটা তুমি কি করো, চুজ করো টু কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যটা সমাধান করার জন্য। এবার দেখে নি বাক্যটা কোন ফরম্যাটে আছে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম 2 সেকেন্ডে করব, জাস্ট একটু খেয়াল করবেন। আমাদের বাক্যটা কি আছে, হি। এখন আমি তো স্যার এখানে প্রথমে আছে হি, ইফ তো নাই, সমস্যা নেই, দেখি বাক্যটা কি বলে, আগে বাক্যটা তো পড়বো। ইফ হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। তাহলে এটা কিসে এসেছে, 10ম BCS এসেছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার চলে যাব প্রথম অংশে কে, এটা ইফ। স্যার এটা কন্ডিশনাল সেন্টেন্স, কি দেখতে পেয়েছি, ইফ দেখতে পেয়েছি, ইয়েস স্যার কন্ডিশনাল সেন্টেন্স। এবার রুলটা কোথায়, স্যার প্রথম অংশে কিচ্ছু নাই, দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। স্যার এখানে কে আছে, ভার্ব আছে হ্যাড, ইয়েস, প্লাস আরেকটা ভার্ব আছে কি V3। স্যার আমরা বুঝতে পেরেছি এটা কোন ফর্মে আছে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। কোন কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। কেন, ইফ যুক্ত হ্যাড প্লাস V3 থাকলে এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা আমি কি সাবজেক্ট খুঁজেছি, আমি কি অতিরিক্ত অংশ খুঁজেছি? না। এইবার বলুন তো
একটু প্রিভিয়াসে চলে যাই, যে কোনো বাক্যে হ্যাড প্লাস V3 থাকলে আমাদের পরবর্তী অংশে আমরা কি আনবো? আমি বলেছিলাম কিন্তু দুইটা সোলজার থাকে, সৈনিক থাকে, রাইট? একটা হচ্ছে হ্যাড প্লাস V3, আরটা কি উড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3, মাইট হ্যাভ প্লাস V3। তাহলে আমি সূত্র কি পেয়েছি? 2 সেকেন্ড প্লিজ। সূত্র কি পেয়েছি? ইফ আছে কন্ডিশন, তারপর কি হ্যাড প্লাস V3। এখন আমরা কি খুঁজবো? উড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3, মাইট হ্যাভ প্লাস V3। দেখুন তো প্রথম অংশ আছে কিনা? উড হ্যাভ প্লাস V3, উড প্লাস কাম V1 কাটা, তারপর এখানে কি আছে? মে হ্যাভ প্লাস কাম, এখানে মে হ্যাভ আছে, রাইট? এটা কি কাটা, তাও কি আছে? মে কাম। এটা কি আমাদের রুলে পড়ছে? একদমই না। সেক্ষেত্রে কি আছে এখানে? উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। কয় মিনিট লাগলো? কয় সেকেন্ড লাগলো? মাত্র 2 সেকেন্ড। তার মানে আমাদের কি করতে হবে? ইফটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর দেখতে হবে ইফের আগে বা পরে কোন অংশটা রয়েছে। যদি এই অংশে থাকতো উড হ্যাভ প্লাস V3, তাহলে আমরা এখানে কি বসাতাম? হ্যাড প্লাস V3। বুঝতে পেরেছি? তাহলে কি পাচ্ছি এখানে? হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। যদি সে সক্ষম হয়ে থাকতো, সে আমাদেরকে দেখতে এসে থাকতো। ঠিক আছে, এবার খেয়াল করুন তো, এখানে একটা জিনিস ছিল উড, এখানে মেটা কেন নিলাম না? কারণ এটা তো প্রেজেন্ট ফর্মে আছে, আমাদের লাগবে কি? মাইট হ্যাভ। সুতরাং আমাদের তিনটা অপশনে কি, চারটা অপশন থেকে তিনটা ভুল আর একটা হচ্ছে সঠিক, সেটা হচ্ছে কি? উড হ্যাভ প্লাস কাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। তার মানে সে যদি সক্ষম হয়ে থাকতো, সে আমাদেরকে দেখতে আসতো, ক্লিয়ার? এসে থাকতো। তাহলে আমরা কি বুঝতে পারছি? আমাদের সূত্র হচ্ছে হ্যাড প্লাস V3, আর এখানে আমাদের অ্যান্সার কি? উড হ্যাভ প্লাস V3, ক্লিয়ার? তারপর আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় বাক্যে। খেয়াল করুন তো, আমাদের দ্বিতীয় বাক্যে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এবার এই সেন্টেন্স কি আছে? এটা এসেছে কি 39তম BCS এ। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই এটার ফর্মুলাটা কি, বা এটা কিভাবে আমরা সম্পূর্ণ করব। খেয়াল করুন, এখানে কি আছে? হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড আই ড্যাশ। তাহলে আমি বলেছিলাম আপনাদেরকে যে লাস্ট টাইমে যে ইফের একটা সৎ ভাই আছে। ইফের কি ভাই আছে? সৎ ভাই আছে, যার নাম হচ্ছে হ্যাড। ইফ যদি কোনো সময় না থাকে, সেক্ষেত্রে তার অভিনয় করবে কে? তার হয়ে কাজ করবে কে? হ্যাড কাজ করবে। এখানে কি আছে? হ্যাড আছে। আমরা কি পেয়েছি? রাইট, আচ্ছা হ্যাড আছে। আমরা কি জানি? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, দ্যাটস ইট। এখানে হ্যাড আছে, আর কে আছে এখানে? নোন V3। এই তো আমাদের ফরম্যাট আমরা পেয়ে গিয়েছি। পরবর্তী অংশে আমরা কি বসাবো? উড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3, মাইট হ্যাভ প্লাস V3। আবার কোনটা আসে? যেহেতু হ্যাড প্লাস V3 আছে, 2 সেকেন্ড লাগবে। ঠিক আছে, হ্যাড প্লাস V3 আছে, আমরা খুঁজে নেব হ্যাড প্লাস V3, তাহলে এটা বাদ, রাইট? এখানে যেহেতু হ্যাড প্লাস V3 আছে, উড প্লাস V1 বাদ, এটা লাগবে না। তারপর কি আছে? উড প্লাস B, এটাও লাগবে না, এটা আমাদের সূত্রে আসে না। তারপর কি আছে? উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। বুঝতে পেরেছেন? কারণ আপনার এখন ওই সূত্র অ্যাপ্লাই করার সময় নেই, যে সাবজেক্ট প্লাস তারপর এইগুলো করার সময় নেই, জাস্ট 2 সেকেন্ড অ্যান্সার করবেন। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? উড হ্যাভ প্লাস V3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড, যদি আমি জেনে থাকতাম তুমি বাইরে আমার জন্য ওয়েট করতেছিলে, অপেক্ষা করছিলে, I would have invited you to come in, তোমাকে আমি ভিতরে আসার জন্য দাওয়াত দিয়ে থাকতাম। বুঝতে পেরেছি? তাহলে কি পাচ্ছি? Had I known you are waiting outside, I would have invited you to come in. ক্লিয়ার? তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের সূত্র হচ্ছে হ্যাড প্লাস V3, শেষ। আমার আর কিচ্ছু দরকার নেই। পরবর্তী অংশে কি হবে? হ্যাড উড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3 এন্ড মাইট হ্যাভ প্লাস V3। তাহলে কি পাচ্ছি? একটা তো নেই কিন্তু এই ফরম্যাট, and that's why this is the right answer. Okay, we will catch the answer. Okay, would have plus V3, তার মানে would have plus invite হচ্ছে present form, invited past form and invited V3 form. ঠিক আছে? তারপর আমরা কি পাচ্ছি? চলো যাব আমরা পরবর্তী অংশে। দেখতে পাচ্ছি এখানে আমাদের 3 নম্বর বাক্যে বলা হচ্ছে this could have done, I'm sorry, this could have worked if I dash V been more cautious. দেখুন তো একটু, এটা কোন পরীক্ষা এসেছে? এটা এসেছে আমাদের BCS এ
36তম বিসিএস এই প্রশ্নটা এসেছে যে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর কশাস। তার মানে এখন আমাকে দেখতে হবে বাক্যটা কিসে আছে, এটা কি কন্ডিশনাল আছে অন্য কোনো সেন্টেন্স। স্যার দেখতে পাচ্ছে কে আছে, ইফ আছে, ইয়েস দিস ইজ কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমার রুলটা কোথায় দেখতে হবে, এর সৈনিক দুইটা কোন ফর্মে আছে, কোন দিকে তা কোন সৈনিকটা আছে। ইফ এর পরবর্তী অংশে যেহেতু আমাদের কি বলা হয়েছে, গ্যাপ দেওয়া হয়েছে, তার মানে প্রথম অংশে চলে আসবে, ভার্ব খুঁজবো। could have plus v3, could have plus v3, আমরা কি আমাদের সূত্রটা পেয়েছি, could have plus v3। আমরা শিখেছিলাম যে কোন বাক্যে had plus v3 থাকলে could have plus v3, might have plus v3, would have plus v3। এখন দেখছি উল্টা, নো প্রবলেম, কেননা আমরা দেখতে পাচ্ছি এখানে could have plus v3, তাহলে আমরা পরবর্তী অংশে কি বসাবো, had plus v3, had plus v3। ক্লিয়ার? তাহলে কাকে পাচ্ছি, এখানে বিন আছে দেখতে পাচ্ছেন, v3, তাহলে তার পূর্বার কি বসাবো, 2 সেকেন্ড লাগবে। হ্যাভ আছে, রাইট, হবে হবে না, মাইট আছে, হবে হবে না, উড আছে, হবে হবে না। এখন আমরা কি বসাবো, হ্যাড, রাইট, ইয়েস, হ্যাড বিন মোর কশাস। ক্লিয়ার? কেন? কারণ উড হ্যাভ, কুড হ্যাভ এগুলো তো আগে চলে গিয়েছে, সুতরাং এই তিনটার একটাও আমাদের অ্যান্সারে আসবে না। কেন আসবে না? আমাদের ডিমান্ডটা কি ছিল, প্রথম অংশে কি আছে, soldier, যে would have plus v3, could have plus v3 and might have plus v3, তিনটার যে কোনো একটা থাকবে, আমরা এক পাশে কি নিয়ে আসবো, had plus v3। অলরেডি v3 আছে, জাস্ট আমরা কি আনবো, had আনবো। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে গেল, this could have worked if I had been more cautious। ক্লিয়ার? তারপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী বাক্যে। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে what would have happened if dash। এই প্রশ্নটা এসেছে আমাদের 27তম বিসিএস এ। এবার একটু খেয়াল করুন তো, এটা একটু প্রশ্নবোধক বাক্য, বাট এখানে কি আছে, একটা জিনিস কিন্তু আছে আমাদের বুঝিয়ে দিয়েছে এটা কোন ধরনের বাক্য, তাই না? খেয়াল করুন তো কে আছে এখানে, ইফ আছে, ইয়েস দিস ইজ আ কন্ডিশনাল সেন্টেন্স, এটা শর্তমূলক একটা বাক্য। এবার স্যার শর্ত পেয়েছি, তার মানে কি করতে হবে, আমার রুলটা খুঁজতে হবে। ইয়েস স্যার, ইফ এর কয়টা সেনাপতি, 2টা, সোলজার 2টা, একটা যা থাকবে পরবর্তী অংশ আমরা কি করব, মিলিয়ে কাজটা করব। সুতরাং আমরা দেখে নেই আমাদের প্রথম অংশে কে আছে, ঠিক আছে, কে আছে, ইফ যুক্ত, এই যে ইফ পেয়েছি, কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমরা কি সাবজেক্টের দিকে তাকাবো, একদমই না। তাহলে কোথায় ভার্ব কে আছে, উড হ্যাভ প্লাস v3, আমরা কি সূত্রটা পেয়েছি, উড হ্যাভ প্লাস v3। তাহলে কি পাচ্ছি, উড হ্যাভ প্লাস v3 যদি থাকে সেক্ষেত্রে চোখ বুঝে পরবর্তী অংশে কি বসাবো, হ্যাড প্লাস v3, হ্যাড প্লাস v3। যেহেতু আমাদের এই অংশে কোনো কিছু নেই, বুঝতে পারছি যে আমাদের অ্যান্সার কি থাকবে, হ্যাড প্লাস v3 থাকবে। এবার দেখে নিই আমাদের অপশনগুলো। এখানে আমরা সাবজেক্টে যাব না, ঠিক আছে, 2 সেকেন্ড লাগবে। ইজ ভার্ব ব্রোকেন, v3, এটা আমাদের ফরম্যাটে আসবে না। উড প্লাস ব্রেক, v1, এটা আমাদের আসবে না। হ্যাড প্লাস v3, এটা আমরা অপশন রাখতে পারি। হ্যাড বিন প্লাস v3, একটু খেয়াল করুন তো আমরা কোনটা নিব, এটা কাটা, এটা কাটা, এইটা কাটা। তার মানে কেন কাটা, ইয়েস আমাদের ডিমান্ডটা কি ছিল, উড হ্যাভ প্লাস v3, যখন কোনো বাক্যে থাকবে সেক্ষেত্রে অপোজিট অংশ থাকবে হ্যাড প্লাস v3। তাহলে কি পাচ্ছে এখানে, দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, রাইট। তাহলে হ্যাড প্লাস v3 আমরা পেয়েছি, দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সো আমরা কি শিখতে পেরেছি, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যে। খেয়াল করুন এইখানেও সেম একটা বাক্য রয়েছে, জাস্ট আমরা একটুখানি চোখ বুলালে কিন্তু হয়ে যাবে। আমাদের এখানে বলা হয়েছে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফর সাইটেড। তার মানে কি করতে বলা হয়েছে, এটা কততম বিসিএস এসেছে, ইয়েস 35তম বিসিএস এ এসেছে। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম সরি, আপনারা যদি পারমিশন দেন আমি একটু চুমুক দিব প্লিজ, কারণ আমি অনেকটা আমার গলাটা একদম ডাউন হয়ে গেছে, ঠিক আছে। সো আমি 1 সেকেন্ড সময় নিচ্ছি। আমার সাথে সাথে আপনারও চা বা কফি নিয়ে বসেন, ঠিক আছে। সুতরাং কি পাচ্ছি আমরা, আর স্যারকে ধন্যবাদ, স্যার এত কষ্ট করার জন্য আমার জন্য। আচ্ছা কি বলছিলাম, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফারসাইটেড। তাহলে আমাদের কিসে আছে, কিসে এসেছে, 35তম বিসিএস এসেছে। এবার কি দেখতে পাচ্ছি,
আমাদের বাক্যে রয়েছে ইফ, ইয়েস স্যার, দিস ইজ আওয়ার ওয়েপন, এটা আমাদের অস্ত্র। ইয়েস, এবার ইফ যুক্ত কোনো বাক্যে দেখব সে কোন ফর্মে আছে, এটা কন্ডিশনাল সেন্টেন্স। স্যার দেখতে পাচ্ছি পরবর্তী অংশে কোনো কিছু নেই, পরবর্তী অংশে আগের অংশে কে আছে? কুড হ্যাভ প্লাস V3। তাহলে স্যার দিস ইজ আওয়ার রুল যে কুড হ্যাভ প্লাস V3, মাইট হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3 থাকলে আমরা পরবর্তী অংশে কি বসাবো? হ্যাড প্লাস V3। আমার এখন পরীক্ষার হলে গিয়ে জানতে হবে না কোনটা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, রুলস, এই স্যার সাবজেক্ট, তারপর স্যার ভার্ব, তারপর অবজেক্ট, তারপর অতিরিক্ত অংশ, দরকার নেই, কিচ্ছু দরকার নেই। জাস্ট কি করবো আমরা 2 সেকেন্ডে অ্যান্সার দেবো, কারণ আমাদের দরকার কি অ্যান্সার করা, ঠিক আছে? সুতরাং কি পাচ্ছি? এখনো সেমটা পাচ্ছি, কুড হ্যাভ প্লাস V3। তাহলে পরবর্তী অংশে আমরা নিশ্চিত বুঝতে পারছি হ্যাড প্লাস V3 হবে। এখন দেখতে পাচ্ছি কে আছে এখানে? বিন আছে। বিন হচ্ছে বি এর V3 ফর্ম। বি মানে হচ্ছে এমিজার, প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার, আর B3 হচ্ছে কি? বিন। সুতরাং বিন B3 দেওয়া আছে, তার মানে আগে কি বসাবো? জাস্ট একটা ওয়ার্ড বসাবো। দেখে নি একটা ওয়ার্ড কে আছে। আচ্ছা বলুন তো, এখানে ডি নাম্বার আছে, উড কি হবে? একদম না। কেন হবে না? কারণ আমাদের উডের ফাংশন চলে গেছে প্রথম অংশে। তারপর মাইট হবে না, তারপর হ্যাভ অবশ্যই হবে না, বাকি রইল কে? ইয়েস, হ্যাড। হ্যাড প্লাস বিন B3। সুতরাং এখানে যদি আমরা হ্যাডটাকে বসিয়ে দেই, আই হ্যাভ বিন মোর ফারসাইটেড, তার মানে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর ফারসাইটেড। যদি আমি অনেকটাই বা অনেক বেশি দূরদর্শী হয়ে থাকতাম তাহলে এটা আসলে কাজ করে থাকতো। সুতরাং আমরা কি পাচ্ছি? আমাদের অ্যান্সার হচ্ছে হ্যাড। 2 সেকেন্ডে কি উত্তর হচ্ছে? এত ভাবার সময় আছে আমাদের? একদমই না, কেননা আমরা পরীক্ষায় একদম স্বল্প সময় পাবো। এই জন্য যে কাজটা করতে হবে, আমি যে ফর্মুলাগুলো শিখিয়েছি, ম্যাজিকগুলো দিয়েছি, যে ইফকে আগে টার্গেট করবেন, ঠিক আছে? কি টার্গেট করবেন? ইফকে আসলে আমাদের টার্গেটে রাখতে হবে, রাখার পর দেখতে হবে তার দুই পাশে দুইটা সেনাপতি কোন ফর্মে আছে। V1 থাকলে ইয়েস ফার্স্ট কন্ডিশন, V2 থাকলে ইয়েস সেকেন্ড কন্ডিশন, অ্যান্ড V হ্যাড প্লাস V3 থাকলে এটা হবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আর এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আমাদের পরীক্ষায় সব থেকে বেশি এসে থাকে, সো মাথায় রাখতে হবে। তারপর চলে যাচ্ছে আমরা আমাদের পরবর্তী বাক্যে। আচ্ছা, এবার দেখুন তো আমাদের পরবর্তী বাক্যে কি বলা হয়েছে। 6 নম্বর বাক্যে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজ, রাইট? সঠিক শব্দগুচ্ছটা দিয়ে বাক্যটাকে কি করো? পূরণ করো। সুতরাং আমরা দেখে নিই সঠিক গুচ্ছটা আসলে কোনটা। ইয়েস, আমাদের প্রশ্নে বলা হয়েছে হি ড্যাশ রেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। তাহলে কি, এটা কততম BCS এ এসেছে? 26তম BCS এ এসেছে। সুতরাং দিস ইজ ইম্পর্ট্যান্ট, দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। সো দেখতে পাচ্ছি হি আছে। আচ্ছা, আমাদের এগুলো দরকার নেই, আমি তো বলেছিলাম যে আমাদের সাবজেক্ট, অবজেক্ট, বাকি অংশ কোনোটাই আমাদের প্রয়োজন নেই, রাইট? সুতরাং ওই ফর্মেটে আমরা যাব না। খেয়াল করুন, আমাদের এখানে বলা হয়েছে হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। সুতরাং এখানে দেখতে হবে আমাদের বাক্যের মূল জিনিসটা কি। ইয়েস স্যার, ইফ রয়েছে বাক্যের মাঝখানে, দিস ইজ কন্ডিশনাল সেন্টেন্স। সো এবার দেখি আমাদের এই ইফের তো 3টা ফরম্যাট আছে, তাই না? এবার দেখি কোন ফরম্যাটে সে পড়ে যায়। দেখুন তো, ইফের আগে আমি কিছুই পাচ্ছি না, বাট ইফে পরে পাচ্ছি কিন্তু, তাই না? ইফে পরে কে আছে? হ্যাড প্লাস V3 ট্রাইড। তাহলে এটা হচ্ছে আমাদের ইফ যুক্ত ফরম্যাট। আমরা কি শিখেছিলাম? ইফের একটা অংশ যদি হ্যাড প্লাস V3 হয়, পরটা কি হবে? উড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3 অ্যান্ড মাইট হ্যাভ প্লাস V3। সুতরাং যেহেতু আমরা হ্যাড প্লাস V3 পেয়েছি, তাহলে অবশ্যই আগের অংশ কি হবে? হয়তোবা উড হ্যাভ প্লাস V3, হয়তোবা কুড হ্যাভ প্লাস V3, হয়তোবা মাইট হ্যাভ প্লাস V3। এগুলো মুখস্থ করে নিতে হবে, একদম টাটকা, ঠিক আছে? সুতরাং কি পাচ্ছি এখানে? হ্যাড প্লাস V3। মাত্র 2 সেকেন্ড নিচ্ছি, ঠিক আছে? হ্যাড প্লাস V3, তাহলে আমরা কি করব? উড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3, মাইট হ্যাভ প্লাস V3। প্রথমটাই আছে না, উড আছে, কাটা। দ্বিতীয়টা কি আছে? কুড বি, কাটা। তৃতীয় ডি নাম্বারটা কি আছে? মাস্ট বি, সুতরাং কাটা। আমাদের অপশনে কি আছে? ইয়েস, সি নাম্বার অপশন আছে উড হ্যাভ plus V3. That means this is our right answer, okay? So would have plus V3, would have plus V3.
বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এত ভাবার সময় আমাদের নেই, ঠিক আছে? ফরম্যাট গুলো তিনটা ফরম্যাট, জাস্ট তিনটা ফরম্যাট। আমি বলছি কিন্তু যে আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু একা পরীক্ষায় আসে না, এটা কিন্তু তিনটা অংশে কি দাপিয়ে বেড়ায়। একটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বসে, একটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে, আর একটা হচ্ছে নিজের রাজ্যে, ঠিক আছে? সুতরাং কি পাচ্ছি আমরা? He would have been arrested if he had tried to leave the country. যদি সে দেশে বাইরে যাওয়ার চেষ্টা করে থাকতো বা দেশের কি দেশটিকে ত্যাগ করে যাওয়ার চেষ্টা করে থাকতো, সে কি তাকে কি করা হতো? অ্যারেস্ট করা হতো, ঠিক আছে? সুতরাং he would have been arrested if he had tried to leave the country. বুঝতে পেরেছি? This is our answer. তারপর আমরা চলে যাব আমাদের পরবর্তী বাক্যে। আচ্ছা, আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে Shaheen would never have taken the job if dash what great demand it would make on this time. এটা কোন সময় এসেছে? 25তম BCS পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তার মানে কি বলেছে? Shaheen would never have taken the job if dash what great demand it would make on this time. শাহিন কখনোই এই চাকরিটা নিয়ে থাকতো না যদি ওই সময়ে ওই চাকরিটা ডিমান্ডটা না থাকতো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের কি আছে? টার্গেট আছে, রাইট? কোন টার্গেট বা কোন অংশে আমরা ফোকাস করব? ইয়েস, কি পাচ্ছি? ইফ পাচ্ছি। ওয়ার্ডটা অনেক ছোট। আমি কি বলেছি? পৃথিবীতে যত শর্ত হবে গিভ এন্ড টেক হবে, ইয়েস, একটা ওয়ার্ড দ্বারা। বাংলা হচ্ছে যদি, ইংরেজি হচ্ছে ইফ। আর এটাই হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন, যে ইফ থাকলে আমরা বুঝতে পারবো কি এটা কন্ডিশনাল সেন্টেন্স। এবার দেখি আশেপাশে কে আছে। দেখেন আমাদের পরবর্তী অংশে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। চলে আসবো সামনের দিকে, কে আছে? আমরা কি সাবজেক্টের দিকে তাকাবো? আমি কিন্তু গত ক্লাসে ভয়েসের সময় বলেছিলাম যে আমাদের সাবজেক্ট অবজেক্ট এক্সট্রা পোরশন কোনো প্রয়োজন নেই। জাস্ট আমাদের কি দরকার? জাস্ট আমাদের ভার্ব দরকার, ঠিক আছে? সুতরাং কি পাচ্ছি এখানে? উড। আমাদের প্রথম অংশে কি আছে? উড। নেভারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা আগে পরে বসতে পারে, নো প্রবলেম। জাস্ট আমাদের কে আছে? উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3, ঠিক আছে? উড হ্যাভ প্লাস V3। তাহলে এখানে কাকে পাচ্ছি? উড হ্যাভ প্লাস V3 টেকেন। এটা আমার রোল। আমরা কি শিখেছি? উড হ্যাভ প্লাস V3, মাইট হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3 কোন বাক্যে থাকলে পরবর্তী অংশে জাস্ট হ্যাড প্লাস V3। এই ফর্মেটটা মনে রাখতে হবে। প্রথম অংশে হ্যাড প্লাস V3 থাকলে পরবর্তী অংশে কি থাকবে? উড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3, মাইট হ্যাভ প্লাস V3। আবার উল্টা হলে প্রথম অংশে উড হ্যাভ প্লাস V3 থাকলে পরবর্তী অংশ হবে কি? হ্যাড প্লাস V3। সুতরাং আমরা প্রথম অংশে কাকে দেখতে পাচ্ছি? would have plus V3। তাহলে পরবর্তী অংশে কি হবে? had plus V3। সুতরাং দেখি তো আমাদের জাস্ট 2 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা কি এখানে কি পাচ্ছি? Shaheen would never have taken the job if dash what great demand it would make on this time। তাহলে আমাদের এই ফরম্যাটটা দেখতে পাচ্ছি would have plus V3, and that's why আমাদের অ্যানসারটা কি হবে? নিউ। আমাদের কিন্তু সাবজেক্ট কোনো দরকার নেই, নিউ। এটা কি? V1 প্রথমেই কাটা। তারপর কি আছে? হ্যাড প্লাস ভি প্লাস নোয়িং। আমাদের এই ফর্মেটটা কোনো দরকার নেই, এই পর্যন্ত থাকলে ঠিকঠাক ছিল, রাইট? বাট যেহেতু এখন নোয়িং এসেছে, দিস ইজ আ রং অ্যান্সার। এবার দেখি তো আর কে আছে? ডি নাম্বারে চলে যায়। হি ওয়াজ নোয়িং, এই ফর্মেট তো যাচ্ছেই না, ইয়েস, দিস ইজ আ রং অ্যান্সার। অ্যান্ড সি নাম্বার হচ্ছে had plus V3, had plus V3। আমরা কি শিখেছিলাম? would have plus V3 থাকলে had plus V3, would have plus V3 থাকলে had plus V3। সুতরাং this is our right answer। তাহলে আমরা কি পাচ্ছি? Shaheen would never have taken this job, the job, if he had known what great demand it would make on this time। তার মানে শাহিন এই চাকরিটা কখনো নিয়ে থাকতো না যদি সে ওই সময়ে এটা যে গুরুত্বপূর্ণ সে যদি জানতো, ঠিক আছে? সো আমরা 7 নম্বর বাক্যটার অ্যান্সার করতে পেরেছি। আমরা কি পেয়েছি? উড হ্যাভ টেকেন এর পরবর্তী অংশে আমরা কি নিয়েছি? হি হ্যাড নোন। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, ঠিক আছে? লক্ষ্য করুন আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে
8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, মানে আমাদেরকে কি করতে হবে, যে বাক্যটা দেওয়া হচ্ছে এই বাক্যটার অ্যান্সারটা করে ফেলতে হবে। সো এই প্রশ্নটা এসেছে আমাদের 23তম BCS এ, সুতরাং দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর আস টু নো। ওকে, সো কি আছে, ইফ যুক্ত আছে বিদায়, প্রথমেই জানতে পারছি এটা কি, ইয়েস কন্ডিশনাল সেন্টেন্স। কেন? কারণ ইফ দিয়ে পৃথিবীর সব শর্ত বোঝায়, বুঝতে পেরেছি। একটা বলুন তো, এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আরেকটা কে আছে? ইয়েস, ইফের সৎ ভাই। ইফের কি ভাই? সৎ ভাই। তার মানে ইফ যখন কোনো সময় বাক্যে না থাকবে সেক্ষেত্রে এই হ্যাড বসে যায়। কি বসে যায়? হ্যাড বসে যায় তার কি জায়গাটা ফিল আপ করার জন্য। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইফ আছে সরাসরি, সুতরাং দিস ইজ আওয়ার কন্ডিশনাল সেন্টেন্স। এন্ড আমরা খুঁজবো কি, আমাদের রুলটা কি দেখতে পাচ্ছি, প্রথম অংশে দেখতে পাচ্ছি হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। আমি কিন্তু একবারও সাবজেক্টের কথা বলছি না, অবজেক্টের কথা বলছি না, বা পুরো বাক্যের কথা বলছি না, জাস্ট ভার্ব। আওয়ার কি, আমাদের যে টার্গেটেড যে একটা অংশ রয়েছে সেটা কি, জাস্ট ভার্ব। ওকে, সো এখানে কি আছে, হ্যাড প্লাস V3, ইয়েস দিস ইজ আওয়ার conditional sentence and third conditional sentence। কেন? এই ফরম্যাট থাকলে বুঝি এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কি পাচ্ছি, হেড প্লাস V3, ইয়েস স্যার হেড প্লাস V3। পরবর্তী অংশে কি বসবে, চোখ বুঝে আমরা কি লিখবো বা কি অ্যান্সার করবো, would have plus V3, could have plus V3 and might have plus V3। সুতরাং কি পাচ্ছি, if I had known you are coming, যদি আমি জেনে থাকতাম তুমি আসছিলে, কি বললো, যদি আমি জেনে থাকতাম তুমি আসছিলে ড্যাশ ড্যাশ ড্যাশ, রাইট। এখন কি পাচ্ছি, আমরা চলে যাবো আমাদের অ্যান্সার। এই যে দেখতে পাচ্ছি আমাদের ফরম্যাট হেড প্লাস V3। এখন পরবর্তী অংশে কি পাবো, আমরা কি খুঁজবো, would have plus V3, could have plus V3 and might have plus V3। দেখে নিই আছে কিনা। হ্যাঁ, প্রথম বাক্যে 2 সেকেন্ড লাগবে আমাদের, ঠিক আছে। প্রথম অংশ কি আছে, would plus V1, go, this is wrong, had plus gone, V3, yes V3 এখানে আছে। আরেকটা দেখে আর আছে কিনা, would have plus gone, V3, রাইট। তারপর এখানে কি আছে, would be going, এটা তো আমাদের রুলে যাবেই না, সুতরাং D নাম্বার কাটা। এবার কি বলেছিল, had plus V3, তাহলে আমাদের কি লাগবে, would have লাগবে। সুতরাং এই যে had plus V3, এখানে তো আছে had plus V3, দরকার নেই, দিস ইজ আ রং answer। and C, would have plus V3, yes this is our right answer। so আমরা বলতে পারি, we can say if I had known you were coming, যদি আমি জেনে থাকতাম তুমি আসছিলে, I would have gone to the station, আমি স্টেশনে গিয়ে থাকতাম। এটা হচ্ছে অসম্ভব একটা শর্ত, যেটা আমাদের অতীতের শর্ত, বুঝতে পেরেছি। তার মানে এটা কোনোদিন সম্ভব না, অনেক দিন হয়ে গিয়েছে। তুমি যদি আমাকে একটু বলে থাকতে, আমি যদি জেনে থাকতাম তুমি আসতেছো, তাহলে কিন্তু আমি স্টেশনে গিয়ে থাকতাম। তার মানে এটা ভিত্তি নয়, দিস ইজ অ্যান ইম্পসিবল, কি বলবো, ইম্পসিবল থিং, অসম্ভব একটা জিনিস। সুতরাং আমরা কি পাচ্ছি, ইফ যুক্ত হ্যাড প্লাস V3 পেয়েছি, তার মানে আমাদের অ্যান্সার হবে কি, would have plus V3, could have plus V3, might have plus V3, তিনটে যে কোনো একটা পেয়ে যাচ্ছে, ইয়েস এটা আমাদের অ্যান্সার। তাহলে if I had known you were coming, I would have gone to the station, this is our right answer। ক্লিয়ার? আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যে। আমাদের 9 নম্বর বাক্যে বলা হয়েছে complete the following sentence, that means এখানে কি বলা হয়েছে, একটা বাক্য দেওয়া হয়েছে, এই বাক্যটাকে আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে। এবার দেখে নিই এই বাক্যটার শর্তটা কি। yes if I were you I dash handle the situation more carefully। কততম BCS এসেছে এটা, 13তম BCS এ এসেছে। সুতরাং এই প্রশ্নটাও আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং মনে রাখতে হবে BCS এ যে প্রশ্নগুলো আসে অন্যান্য পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। সো আমি আরেকটু চা খেয়ে নিই, আর যদিও দাঁড়িয়ে খাচ্ছি, আই এম সরি। থ্যাংক ইউ। কি পাচ্ছি আমরা, ইফ আই ওয়ার ইউ, রাইট। আমরা আমাদের বাক্য আমরা একবার পড়েছি, এখন আমরা জাস্ট শুধু চলে যাব আমাদের টার্গেটেড জায়গাটা কোনটা, প্লেসটা কোনটা, ইয়েস ইফ। স্যার এখানে ইফ আছে, দিস ইজ আওয়ার কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শর্তমূলক বাক্য। এর প্রশ্ন থাকতে পারে, স্যার কোন শর্ত হতে পারে, এবার দেখে নিই কোন শর্ত। কি পাচ্ছি আমরা এখানে, ইফ এর পরে আমরা কি পাচ্ছি, এই যে V2 ওয়ার, দ্যাট মিনস এটা পাস্ট, বা আমরা বলতে পারি যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে ইফের পরে, ইফের আগে পরে যদি V2 থাকে, সেক্ষেত্রে আমরা কি বুঝি, এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, এবার ওই দিকে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি অ্যান্সারে, কিভাবে শর্টকাট ওয়েতে 2 সেকেন্ডে অ্যান্সারটা করা যায়। তাহলে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম,
তোমার জায়গায় যদি আমি থাকতাম, আই ড্যাশ হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, আমি অধিক যত্নের সাথে সতর্কতার সাথে আমি মানে পরিস্থিতিটা হ্যান্ডেল করতাম, তাই না? আচ্ছা, এবার খেয়াল করুন তো এখানে কি আছে V2, রাইট? আমাদের সূত্র কি ছিল যে ইফের যদি প্রথম অংশে বা যে কোনো অংশে একটা অংশে V2 থাকে, পরবর্তী অংশে আমরা কি আনবো? would প্লাস V1, could প্লাস V1, might প্লাস V1। এবার দেখে নিই এই তিনটার কোন একটা আছে আমাদের অপশনে। খেয়াল করুন, যেহেতু আমাদের এখানে হ্যান্ডেল আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটা অবশ্যই এখানে বসবে না। এবার আমরা কি পাচ্ছি? V2 আছে বিধে আমাদের পরবর্তী অংশে would প্লাস V3, could প্লাস V3, would প্লাস V1, could প্লাস V1, might প্লাস V1 নিয়ে আসতে হবে। এবার দেখি আছে, ইয়েস, প্রথম অংশে কি আছে? would প্লাস V1, তারপর কি আছে? will প্লাস হ্যান্ডেল, হবে না, কারণ এটা পাস্ট, আমাকে এখানে will আনলে হবে না, সুতরাং এটা কাটা। তারপর কি আছে? হ্যান্ডেল, প্রেজেন্ট ফর্ম, দিস ইজ আ রং অ্যান্সার। তারপর would have প্লাস হ্যান্ডেল, একটু খেয়াল করুন তো এখানে কি আছে? would have প্লাস হ্যান্ডেল, এটা বানানটা ভুল, এই জন্য এই বাক্যটাও, এই অংশটা ভুল, কারণ এই ফর্মেটে এটা আমরা নিতে পারবো না। আমাদের এটা থেকেও আরো সঠিক অ্যান্সার আছে, সেটা হচ্ছে would প্লাস হ্যান্ডেল। তার মানে কি আমরা কি শিখেছিলাম? যে কোনো বাক্যে যদি ইফের অংশে যদি V2 থাকে, কি থাকে? ভার্বের পাস্ট ফর্মটা থাকে, সেই ক্ষেত্রে আমরা জানি এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং এর পরবর্তী আমরা would প্লাস V1, could প্লাস V1, might প্লাস V1, যে কোনো একটা ফর্মেট থাকবে নিয়ে আসবো। তো মনে রাখতে হবে, যদি দুটো অপশন থাকে would প্লাস V1 আর could প্লাস V1, সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রাধান্য দেব কাকে? সবসময় দেব কাকে? would কে, ঠিক আছে? কারণ এটার রিয়েল স্ট্রাকচারটা হচ্ছে would। ওকে, কি পাচ্ছি তাহলে? if I were you, যদি আমি তুমি হতাম বা তোমার জায়গায় আমি থাকতাম, I would handle the situation more carefully, আমি অধিক যত্নের সাথে বা সতর্কতার সাথে এই পরিস্থিতিটা কি করতাম? হ্যান্ডেল করে থাকতাম। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের 9 নম্বর বাক্যটা ক্লিয়ার। তারপর আমরা আমাদের লাস্ট পর্যায়ে চলে আসলাম। দিস ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন। ওকে, সো দেখুন তো এখানে কি বলা হয়েছে? আমাদের 10 নম্বর বাক্যে বলা হয়েছে, হ্যাড আই বিন ইন ইউর শোজ ড্যাশ দ্য জব। কততম বিসিএস এসেছে? ইয়েস, 33তম বিসিএস এ এসেছে এই প্রশ্নটা। তার মানে যদি তোমার মতো জুতা থাকতো, আমি সেখানে যেতাম বা আমি চাকরিতে যেতাম, কোনো একটা কিছু বলেছে। দেখি আমরা কি বলেছে। হ্যাঁ, কি বলেছে? হ্যাড আই বিন ইন ইউর শোজ। একটু খেয়াল করুন তো এখানে কাকে পাচ্ছি? স্যার এখানে তো ইফ নাই, সো হোয়াট, তাতে কি? রাইট, আমি বলেছিলাম যে ইফের একটা কি আছে? সৎ ভাই আছে, যে কি করে, যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি একজন প্রধান থাকে, একজন ভারপ্রাপ্ত থাকে। যদি একজন প্রধান চলে যায় কোথাও, তার অবর্তমানে কি একজন দায়িত্বটা পালন করে। ইয়েস, ইফ হচ্ছে প্রধান, বাট ইফ যখন কোনো বাক্যে অনুপস্থিত থাকে, সেই ক্ষেত্রে তার দায়িত্ব পালন করে কে? হ্যাড। এই জন্য আমি আদর করে বলি, শখ করে বলি, হ্যাড হচ্ছে ইফের সৎ ভাই। ঠিক আছে, সুতরাং দেখতে পাচ্ছি এখানে কি আছে? হ্যাড আছে। ইয়েস, হ্যাড মানে হচ্ছে ইফের ন্যায় কাজ করছে। যদি হ্যাড আই বিন ইন ইউর শোজ, একটু খেয়াল করুন তো, হ্যাড প্লাস V3 আমরা পাচ্ছি কিনা আমাদের ফরম্যাটটা? সুতরাং যেহেতু আমরা হ্যাড প্লাস V3 পাচ্ছি, কোনো কথা নেই, সাবজেক্ট আমার দেখার দরকার নেই। কি আছে এখানে? আমাদের পরবর্তী অংশ কি? ড্যাশ দ্য জব, এখানে কিচ্ছু নেই। সুতরাং আমরা চলে আসবো আমাদের অ্যান্সারে, হ্যাড প্লাস V3। তাহলে আমাদের পরবর্তী অংশ কি হবে? অনায়াসে কি হবে? would have plus V3, could have plus V3 and might have plus V3। সুতরাং কি দেখতে পাচ্ছি? had plus V3। প্রথম অংশ দেখে নেই, আমাদের সাবজেক্টে মনোযোগ দিতে হবে? একদমই না। তাহলে কে আছে? would plus not plus accept, would plus V1, this is not right। তারপর কি আছে? would plus accept V1, এটাও আমাদের সঠিক অ্যান্সার না। তারপর কি আছে? হ্যাড প্লাস অ্যাকসেপ্টেড, হ্যাড প্লাস V3, এটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে হ্যাড প্লাস V3 তো এখানে প্রথম অংশ পেয়েছি, সুতরাং আমাদের পরবর্তী অংশ তার মতো না, ভিন্ন একটা অ্যান্সার আনতে হবে, সুতরাং এটা হবে না। সুতরাং কি পাচ্ছি? would have plus V3। কে আছে এখানে? would have plus V3, gone, right? go, went and gone। সুতরাং আমরা কি পাচ্ছি এখানে? would have plus V3। তার মানে বুঝতে পেরেছি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে
I would have gone for the job. Clear? তার মানে এই অংশে কাকে পাচ্ছিলাম, প্রথম অংশে had plus V3, সুতরাং পরবর্তী অংশ হয়ে যাচ্ছে would have plus V3, could have plus V3 and might have plus V3. তাহলে আমাদের অ্যানসারটা হয়ে যাচ্ছে had I been in your shoes I would have gone for the job. যদি তোমার মতো আমার জুতা থাকতো তাহলে আমি জুতোগুলো পরেই চাকরিতে চলে যেতাম। ঠিক আছে, এমন কিছু একটা বোঝাচ্ছে আর কি যে আমার এটা নেই আর কি। ঠিক আছে, সুতরাং কাকে পাচ্ছি had plus V3 and that's why আমাদের অ্যান্সার হচ্ছে I would have gone for the job. আমি কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমি একটুখানি বলে নেই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, বাক্যগুলো বললাম, জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা, বাট আমি কিন্তু চেষ্টা করেছি 2 সেকেন্ডে অ্যান্সারগুলো দেওয়ার জন্য। কেননা আমাদের পরীক্ষায় কিন্তু আমাদের এত ভাবার সময় থাকে না, এই জন্য যে আপনাদের যে ফরম্যাটটা শিখিয়ে দিয়েছি 3টা ত্রিভুজ দিয়ে, যে ইফ যুক্ত প্রথম অংশে V1 থাকলে পরবর্তী অংশে কি থাকবে, উইল অথবা ক্যান অথবা মাইট প্লাস V1 থাকবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আবার যদি থাকে কোনো বাক্যে ইফ, সেক্ষেত্রে এটা কি কন্ডিশনাল, প্রথম অংশ যদি V2 থাকে সেটা কি আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং পরবর্তী অংশ কি থাকবে উড প্লাস V1 থাকবে। ঠিক আছে, মাঝে মধ্যে তার এই রুলের ব্যতিক্রম ঘটে, পরে এইগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যদি কোনো বাক্যে পেয়ে যায় ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস V3, এই বাক্যটাই সব থেকে বেশি আসে পরীক্ষায়, হ্যাঁ, had plus V3, তখন অনায়াসে আমরা পরবর্তী অংশে কি দিব, would have plus V3, could have plus V3 and might have plus V3। ঠিক আছে, এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, অথবা বলা হয় ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স, মানে অসম্ভব শর্তমূলক বাক্য, যে বাক্য কোনো সময় বাস্তবে রূপদান হবে না। ঠিক আছে, আর এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইফযুক্ত অংশে বা বাক্যে যদি ইফের পরিবর্তে যদি হ্যাড থাকে, ঘাবড়ানো কোনো কিছু নেই, কেননা আমি তাকে শখ করে কি বলি, তার সৎ ভাই। কারণ ইফের কাজটাই কি, ইফ যখন না থাকে সেক্ষেত্রে কে করে, হ্যাড করে থাকে। ঠিক আছে, had I been a rich man, যদি আমি ধনী লোক হয়ে থাকতাম, I would have helped the কি poor, I would help, okay. সো I'm sorry, আমি অন্যদিকে একটু মনোযোগ দিয়েছিলাম। হ্যাঁ, যদি আমি ধনী লোক হয়ে থাকতাম, had I been a rich man I would have helped the poor, আমি গরিবদেরকে সাহায্য করে থাকতাম। সো আজকেও ক্লাসটাও অনেকটা বড় হয়ে গিয়েছে, আমি জানি না সবাই বিরক্ত হচ্ছেন কিনা। আর প্লিজ আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট সেকশন জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন, এবং প্লিজ রূপান্তরের পাশে থাকতে হবে এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করতে হবে, কেননা জানি না কতটুকু কষ্ট করছি, বাট মনে হয় ট্রাই করছি আর কি আপনাদের জন্য কষ্ট করার। সো আপনারা সবাই এইভাবে ক্লাসগুলো দেখবেন এবং অবশ্যই ক্লাসগুলোকে প্র্যাকটিসে রূপান্তর করতে হবে। ঠিক আছে, কারণ আপনি কোন প্ল্যাটফর্মে আছেন, রূপান্তর প্ল্যাটফর্মে আছেন, সুতরাং নিজেকে পরিবর্তনের ছোঁয়া বা পরিবর্তনের শীর্ষে নিয়ে যেতে হবে। সো আজকের মতো আমি ক্লাসটি এখানে শেষ করছি, ভালো থাকবেন। আর আজকে এই ক্লাসে অনেকগুলো যেটা কি বলবো, আই এম সরি, আসলে অনেকবার আমার সমস্যা হয়েছে, ফরগিভ মি প্লিজ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।